ওমিক্রনেই বেলাগাম করোনা এমনটাই বলছে রিপোর্ট। গঙ্গাসাগর মেলায় অনুমতি দিল আদালত। পুরো ভোটে অনড় রয়েছে রাজ্য এবং কমিশন। ক্যাম্পাস উদ্বোধনে ও বিতর্ক, আর এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যারা উপস্থিত রয়েছেন আজকে প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক রয়েছেন, ডক্টর শুদ্ধশত চট্টোপাধ্যায় রয়েছেন, তার পাশাপাশি সুমন বন্দ্যোপাধ্যায় এবং স্বপন দাস আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন। আমি আলোচনায় আসবো, তবে প্রথমেই আজকের করোনা আপডেট কি সেটা আপনাদের জানাবো। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে হলো 18,000 পেরিয়ে গিয়েছে। রাজ্যে একদিনে করোনায় 18,213 জন আক্রান্ত হয়েছেন। এবার রাজ্যে একদিনে করোনায় 18 জনের মৃত্যু হয়েছে। গতকালের থেকে রাজ্যের 2,792 জন বেশি সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 7,484 জন, 7 জনের মৃত্যু হয়েছে এই শহরে। উত্তর চব্বিশ পরগনায় একদিনে 3,118 জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর চব্বিশ পরগনায় একদিনে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। জিরাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জিরাম, আরো একবার তোমার কাছে আজকের আপডেট জানতে চাইবো। একদমই, আজকে সংক্রমিতের সংখ্যা নতুন করে স্পাইক যেটা হয়েছে সেটা হচ্ছে 18,213। একদিনে এই 18,213 নতুন করে সংক্রমিত হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে আক্রান্তের সংখ্যা 14,000 ছুঁয়ে গিয়েছিল। 14,000 ছুঁয়ে যাওয়ার পর গতকাল আমরা সেটা দেখেছি 15,000 পেরিয়ে গিয়েছিল, এবং আজকে সেটা আরো বেড়ে 18,213 হলো, এবং মৃতের সংখ্যাও সেরকম ভাবেই বেড়ে আছে 18। এবং কলকাতায় আক্রান্তের সংখ্যা, যেটা চিকিৎসকদের প্রত্যেকটি বিশেষজ্ঞদের ভাবাচ্ছে, সেই আক্রান্তের সংখ্যা এখন সিংহভাগই কলকাতাতে 7,484। অবশ্যই এই বিষয় নিয়ে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে কলকাতায় সংক্রমিতের সংখ্যা এরকমই থাকার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ সাধারণ মানুষ যে কোভিড বিধি মানার কথা সেগুলো মানেননি, এবং এখনো তারা মানছেন না, এবং এখনো যদি না মানেন তাহলে অবশ্যই এই রকম হারেই বাড়তে থাকবে। এবং আমরা যেটা জানি, পজিটিভিটি রেট 30% বেশি চলে গিয়েছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে জেনোমিক সিকোয়েন্সিং এর যে রিপোর্ট, সেটার মধ্যে দেখা গেছে যে গত 2 সপ্তাহে যতজন এই নমুনা পাঠানো হয়েছিল, সিকোয়েন্সিং করা হয়েছিল, তার 70%ই ওমিক্রন প্রজাতির। ফলে বিশেষজ্ঞদের বক্তব্য, এই যে বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধিটা ওমিক্রন প্রজাতির জন্য, এবং তাতে সংখ্যা এত বেশি হবে। তার অল্প সংখ্যক কেউ হাসপাতালে ভর্তি হলেও হাসপাতাল পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল ঝুঁকি আশঙ্কা রয়েছে। ধন্যবাদ জিলাম। আমি আলোচনায় আসবো ডক্টর বণিকের কাছে। প্রথমেই আসবো ডক্টর বণিক, আজকের পরিসংখ্যানটা দিয়ে শুরু করি। রাজ্যে একদিনে 2,792 জন আক্রান্ত, এবং কলকাতায় শুধুমাত্র এই শহরে প্রায় 750 জন মানুষ আক্রান্ত হয়েছেন একদিনে। অত্যন্ত উদ্বেগের এবং চিন্তার। নতুন বছর শুরু করেছিলাম যখন, রাজ্য জুড়ে ছিল 4,500 কেস, আর আজকে 7 তারিখ আমরা ইতিমধ্যে 18,000-এ পৌঁছে গেছি। জানি না এর শেষ কোথায়, কোথায় গিয়ে থামবে এই রথ। দায়ী আমরা সবাই। আমরা এই নিয়ম মানিনি। আমরা এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থে, নিজেদের বিনোদনের জন্য বেলাগাম বেপরোয়া জীবনযাপন করেছি, হই হুল্লোড়ে মেতেছি। এতভাবে এতবার সবাই বলেছেন একটু সচেতন হন, একটু সাহায্য করুন, কিন্তু মানুষ কর্ণপাত করেননি। সবচেয়ে দুঃখের বিষয়, যারা কর্ণপাত করেননি, বেলাগাম জীবনযাপন করেছেন, তারা কিন্তু গ্রামের অশিক্ষিত অর্ধ সচেতন নাগরিক নন। শহর কলকাতায় আমাদের অভিজ্ঞতা, যারা শিক্ষিত সম্ভ্রান্ত অভিজাত পরিবারের মানুষ, তারাই বেশি করে পারিবারিক সামাজিক নানা রকম কর্মকাণ্ডে মেতেছেন। আর আমরা তো সবাই জেনে গেছি যে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। আর নট, যেটা 1-এর কাছাকাছি ছিল, তা এখন বেড়ে প্রায় 3-এর কাছাকাছি চলে গেছে। ইতিমধ্যেই 40% স্যাম্পলস, যা জেনোমিক সিকোয়েন্স হচ্ছে, ওমিক্রন ধরা পড়ছে। হয়তো অনেকে মনে করছেন যে ওমিক্রন তো মামুলি একটা অসুখ, আপনারাই বলছেন হসপিটালাইজেশন কম, ডেথ কম, আমি কেন সাবধান হব? মুশকিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু সম্প্রতি প্রেস কনফারেন্স করে বিশ্বের নাগরিকদের সচেতন করে বলেছেন, ওমিক্রনকে অত সহজ সরল ভেবো না, এ কিন্তু যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আর আমরা তো জানি যে 47টার মতন মিউটেশনের ফলে ওমিক্রনের জন্মলাভ করেছে, এবং তা যে বিপদের কারণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম দিন থেকেই সেই জন্যই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ক্যাটাগরিতে রেখেছে তাকে।
আবারও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ফল কেউ কেউ বলছেন শেষের শুরু, আবার এমন হতে পারে নতুন ঢেউয়ের শুরু। আমরা কোন পথে যাব সেটা তো ঠিক করব আমরাই। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, দয়া করে যে প্রাথমিক সুরক্ষা বিধির কথা বলা হচ্ছে আর দেরি করবেন না, সেগুলো মেনে চলুন সর্বত্র। অযথা অকারণে বাইরে যাবেন না, দয়া করে যাবেন না বাইরে। আর গেলেও মাস্কটা অবশ্যই মুখের ওপরে লাগিয়ে যান। এই যে আমি কথা বলছি, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? না, একেবারেই না। রাজনৈতিক নেতা নেত্রী, মন্ত্রী শান্তি, তাদের সকলের কাছে বিনীত প্রশ্ন, আপনারা যখন কথা বলবেন দয়া করে মুখ থেকে মাস্কটা নিয়ে কথা বলবেন না, কেন আপনাদের দেখে আমরা শিখি। আপনারা সত্যি তাই, মাস্ক পরে কথা বলুন। সাবধানতার যে অত্যন্ত প্রয়োজন রয়েছে, কিন্তু তার সত্ত্বেও অসচেতনতার ছবি কিন্তু বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একদিনে যেভাবে 18,000-এর গণ্ডি আবারও পেরোলো সংক্রমণ, বা গোটা দেশে এই মুহূর্তে 1 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, তা নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে। এবং তার পাশাপাশি এই যে 70% সংক্রমণ মূলত যার জন্য দায়ী ওমিক্রন, এবং যার জন্য করোনা আরো বেশি থাবা গাড়ছে, এমনটাই তথ্য কিন্তু সামনে আসছে। আপনারা মাস্ক পরুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। চিকিৎসকরা বলছেন করোনা তৃতীয় ঢেউ বইছে দেশ জুড়ে, বাঁধ ভাঙা স্রোতের মতো ছড়াচ্ছে সংক্রমণ। 7 মাস পরে দেশে দৈনিক সংক্রমণ ফের 1 লক্ষে চূড়া পেরোলো। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ বাড়ল 30%। মাত্র 10 দিনে 9,000 থেকে দৈনিক সংক্রমণ বেড়ে 1 লক্ষের হার্ডল পেরিয়ে গেল। অর্থাৎ 10 দিনে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় 1200%। উদ্বেগের ছবি আমাদের রাজ্য। গত 24 ঘন্টায় আরও বাড়ল সংক্রমণের হার। কলকাতার করোনা গ্রাফও ঊর্ধ্বমুখী। সুনামির গতিতে ছড়ানো সংক্রমণের কবলে পড়ছেন বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, যার জেরে শনিবার থেকে সমস্ত নন এমার্জেন্সি সার্জারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একই পথে হেঁটেছে কলকাতা মেডিকেল কলেজও। এরই মধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের উপস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে করোনার সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 3,000 পার। রাজস্থানের পরে ওমিক্রনের দ্বিতীয় মৃত্যু হয়েছে বাংলার প্রতিবেশী ওড়িশায়। এই মুহূর্তে দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক ওমিক্রন আক্রান্ত 876 জন। এরপরেই আছে দিল্লি। দেশের রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 500 দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে নম্বর গুণে আর কোনো লাভটাভ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। করোনার হোলি খেলা চলছে, আমরা সবাই সেই হোলির অঙ্গনে আছি। একজন ব্যক্তির আজকে করোনা হয়নি, তিনি যে পরশু করোনা পাবেন না, প্রায় গণতান্ত্রিক হয়ে গেছে গোটা ব্যাপারটা আর কি। ওমিক্রন ভয়ঙ্করভাবে প্রসারশীল এবং এটা প্রায় কলমি লতার মতন ছড়াতে শুরু করে। ওই কলমি লতার গাছ যেমন লাফিয়ে লাফিয়ে ছড়ায় এবং এক জায়গায় এক মুহূর্তের মধ্যে দাবানলের মতন ঘিরে ফেলে, ওমিক্রনও আমাদের ঘিরে ফেলছে। বাংলাতেও বাড়ছে ওমিক্রন উদ্বেগ। শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রক ও INSA-CoG সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে যত নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে তার 70%ই ওমিক্রন প্রজাতির, বাকি 30% ডেল্টা ও ডেল্টা প্লাস। এই পরিস্থিতিতে ওমিক্রন নিয়ে পই পই করে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, ওমিক্রন ডেল্টার মতো বিপজ্জনক না হলেও তার প্রভাব মৃদু একেবারেই নয়, কারণ ওমিক্রনের জেরে মানুষকে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে, প্রাণও যাচ্ছে। চিন্তা কয়েকগুণ বাড়িয়ে সামনে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ব্যাঙ্গালোরের গবেষকদের করা একটি রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে, জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির গোড়ায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 10 লক্ষে পৌঁছতে পারে। দলে দলে লোক, হোল ফ্যামিলি, হোল অফিস, একেবারে 10 জন 12 জন মিলে ইনফেক্টেড হচ্ছে। টেস্ট করার প্রবণতাটা অনেক কমে যাবে। ওই যে একটা RT-PCR তুমি দেখছো, ভারতবর্ষে 1 লাখ কি পশ্চিমবঙ্গে 15,000, খুব সম্ভবত আজকের দিনে তার পিছনে আরও 15 থেকে 20 জন থাকবে হু আর আনডিটেক্টেড। দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা তীব্র গতিতে বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে, বিদেশ থেকে ভারতে এলেই 7 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিদেশ থেকে এলেই যাত্রীদের করতে হবে করোনা পরীক্ষা। করোনা টেস্টের জন্য এয়ার সুবিধা পোর্টালে করা যাবে বুকিং। নির্দেশ কার্যকর হবে 11 জানুয়ারি থেকে। জিলাম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর ভৌমিক, আপনার কাছে আসবো। একদিকে যখন মিটিং চলছে, তার পাশাপাশি প্রচার চলছে, অন্যদিকে মেলার প্রস্তুতি চলছে, সাধারণ মানুষকে দোকানে বাজারে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। অসচেতনতার ছবিটা কিন্তু এখনো চারিদিকে দেখা যাচ্ছে, যদিও পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ। আমরা প্রত্যেকে আতঙ্কে আছি, সাবধান আমাদেরই হতে হবে। পাশাপাশি ওমিক্রন যেভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছে, জিনোম সিকোয়েন্সে ওমিক্রনের আশঙ্কা যেভাবে আমাদেরকে চিন্তিত করছে, তার পাশাপাশি হাসপাতাল পরিষেবার দিকে যদি আমরা নজর দিই, এই হাসপাতাল পরিষেবাও তো এই মুহূর্তে একটা থ্রেটের মুখে। একদমই। আর আমার মনে হয় যে ভারতবর্ষ একটা বিরাট অবস্থায় এখন আছে এবং আমি অবাক হয়ে যাই আমাদের স্ট্র্যাটেজি গুলো দেখে।
অল অর নান বলে একটা কথা আছে সায়েন্সে। আইদার আমরা পুরো করব বা আমরা করব না। আমরা লোকাল ট্রেন চালাচ্ছি কিন্তু টাইম কমিয়ে দিচ্ছি, আমরা বাজার আসতে দিচ্ছি কিন্তু বাজারে ঢুকতে মাস্ক আমরা ম্যান্ডেটরি করছি না, আমরা স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছি, এদিকে কিন্তু মল শপিং মল খোলা রাখছি। তো কি হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজিটাকে নিয়ে ভাবতে হবে। এদিকে আমাদের সব রকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ওদিকে গঙ্গাসাগর মেলা চলবে। তো আমরা কিভাবে আমরা ইনফেকশন কন্ট্রোলটা করব? আমার তো মনে হয় যে যেইভাবে আমরা এগোচ্ছি সেইভাবে আমাদের জাস্ট চোখ দেখানো, টোটালি আই ওয়াশ করে আমরা চলছি যে আমাদের ইনফেকশন কন্ট্রোলও করতে হবে। কেন পুরো দায়টা যেন একেবারে এখন স্বাস্থ্য ব্যবস্থার পড়ে গেছে, সমস্ত দায় ডাক্তারদের পড়ে গেছে, যে ডাক্তাররা তারা পারুক না পারুক 5 দিনে যাদের কোভিড নেগেটিভ তারা হোক না হোক তাদের হাসপাতালে ফিরে আসতে হবে এবং ডাক্তারদেরই ডিউটি করতে হবে। বাকি সবাই যা ইচ্ছে তাই করে বেড়াক, তাদের কাউর কোনো কিছু খেসারত তাদের দিতে হচ্ছে না। এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। এখন দরকার ইউনিফর্ম রুলস রেগুলেশন। আমাদের যদি বন্ধ করতেই হয় তাহলে 14-15 দিনের জন্য সবকিছু বন্ধ করে, যেখানে আমরা দেখছি যে হু করে বাড়ছে আজকে, যে এই যে আমাদের স্ট্যাটিস্টিক্স আছে যে আমরা আজকে 1 লাখ 2 লাখ পেরোলাম, এটা তো জাস্ট যারা টেস্ট করেছে। এমন প্রচুর রুগী আছে যাদের আমি চিনি, যারা আমার রুগী, যারা কিন্তু টেস্ট করাননি কিন্তু ঘরের পর ঘর তারা কোভিড পজিটিভ হয়ে গেছে। তো তাদের জন্য তারা তো ঘুরে বেড়াচ্ছে, তারা মনে করছে যে এখনো রাস্তাঘাটে বাইরে যাওয়া যায় এবং তারা ছড়িয়ে বেড়াচ্ছে সব জায়গায়। তো এখনো প্রশাসন, আমার মনে হয় প্রশাসনের একটা অল অন নান নেওয়া উচিত। এবং আমি আজকে বলবো যে যে জিনিসটা মেলা খেলা এইগুলো তো এখন না করলেও চলে। কেন আমরা এই জিনিসগুলো নিয়ে এখন পড়ে আছি? যে যেখানে মানুষ আজকে WHO বারবার করে বলে দিচ্ছে যে ওমিক্রনকে এত লাইটলি নেওয়া যাবে না, আমার মনে হয় না ভারতবর্ষে আমরা ওটা খুব একটা সিরিয়াসলি নিচ্ছি। বেশালি, আমি একটু সংক্ষেপে ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে যাব, যে আজকেও যে ছবি আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, বা বাবুঘাটেও আমরা দেখছি পুণ্যার্থীরা এসেছেন, পুলিশ তাদের সতর্ক করছে, পুলিশ সেখানে মাস্ক বিলি করছে, কিন্তু যেই পুলিশ পিছনে ফিরছে আবারও কিন্তু সেই একই ছবির পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ কোথাও সচেতন আমরা হয়েও হচ্ছি না, বারবার আমাদের বলা সত্ত্বেও কোথাও আমাদের চোখ খুলছে না এখনো। আমরা একটা জায়গায় বড় ভুল করছি, সেটা হচ্ছে কোন জিনিসটা আমাদের প্রয়োজন, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক জীবন ধারণের জন্য প্রয়োজন, আর কোনটা আমাদের কাছে আজকের এই পরিস্থিতিতে বিলাসিতা। মানে খুব ভালোভাবে বলতে গেলে আমরা ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে তফাৎটা করে উঠতে পারছি না, এবং সেটা সমস্ত জায়গার ক্ষেত্রেই হচ্ছে। সেটা যেমন রাজনীতির ক্ষেত্রে হচ্ছে, সেটা তেমনি আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে হচ্ছে, প্রশাসনের তরফ থেকেও হচ্ছে। আজকে কি মেলা, মিটিং, মিছিল, জনসভা এগুলোর প্রয়োজন আছে? আমি একটা মেলাকে সাকসেসফুল করার জন্য সেখানে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করছি, সেখানে মানুষকে যাতে গ্যাদারিং না হয় তার ব্যবস্থা করছি, অথচ এই মেলাটার ব্যবস্থা না করে আমি যদি আজকে সেই ভ্যাকসিনগুলোকে অন্যদিকে ডিরেক্ট করতে পারি, তাহলে অন্তত চিকিৎসার সঙ্গে যারা সরাসরি যুক্ত তারা বুস্টারিং ডোজটা আগে পেয়ে যেতে পারে, তারা আগে কাজে জয়েন করতে পারে, বা যারা অসুস্থ হয়ে আছে তারা ফিরতে পারে। আজকে এক একটা সরকারি বেসরকারি জায়গায় হসপিটালগুলোর যা অবস্থা, অর্ধেকের বেশি ডাক্তার তারা বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে রয়েছেন, আর নইলে হসপিটালে ভর্তি হয়ে রয়েছেন করোনা আক্রান্ত হয়ে, তাদের পরিবারেরও একই অবস্থা। তো সেখানে একটা স্বাস্থ্য ব্যবস্থাই তো ভেঙে রয়েছে। সেখানে যদি সংখ্যা এইভাবে বাড়তে থাকে, আজকে 18,000, কাল হয়তো 20,000 কি 25,000-এ গিয়ে পৌঁছবে, তো সেই জায়গায় এতটা লোড, এর মধ্যে যদি কল্প লোক ভর্তি হয়, আমি ধরছি 25,000-এর মধ্যে 1,000 জন ভর্তি হবে, হয়তো বাকি 24,000 বাড়িতে সেরে যাবে। এই 1,000 জনকে চিকিৎসা দেওয়ার কাঠামো কোথায় আমার? এবং যে কাঠামোটার উপর দাঁড়িয়ে রয়েছে সেই চিকিৎসকেরাই আজকে কোয়ারেন্টাইন হয়ে রয়েছেন। তো এই জায়গায় থেকে এই ধরুন মাস্ক বিলি করা, কেন আমি বাজারে মাস্ক বিলি করব? আমি বাজারটাকে কমিয়ে দেব। কেন আমি মেলায় মাস্ক বিলি করব? আমি মেলাটাকে কমিয়ে দেব। আমাকে এই জায়গায় যেতে হবে, যে জায়গাটা আমার অত্যন্ত প্রয়োজনীয় সেটুকুকে রেখে
বাকি জায়গাগুলোকে আমার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। একেবারে ডক্টর চট্টোপাধ্যায়, আমি আবারও আলোচনা আসবো, একটা ছোট বিরতি নেওয়ার সময় তো, তবে বিরতিতে যেতে যেতে কিন্তু আমরা দেখবো যে শর্ত সাপেক্ষে আজকে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঠিক কি বলা হয়েছে দেখতে দেখতে বিরতি নেব। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একের পর এক সরকারি সভা কর্মসূচি বাতিল হয়ে যাচ্ছে, স্থগিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও। এই প্রেক্ষাপটে সকলের নজর গঙ্গাসাগর মেলা এবং 4 পুরসভার ভোট নিয়ে সিদ্ধান্তের দিকে। শুক্রবার শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা নজর রাখতে 3 সদস্যের কমিটি গঠন করলো আদালত। মেলা বন্ধ করতে হবে মনে করলে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে কমিটি। নজরদারি আর কি করার আছে, এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে, কে কার নজরদারি করবে বলুন? আর এই কমিটিকে সরকার মান্যতা দেবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, কারণ এই সরকার নিজের কথা ছাড়া কারোর কথা তো গুরুত্ব দেয় না এখানটায়। গঙ্গাসাগর মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং দোমা ভুটিয়া ডিভিশন বেঞ্চ যে 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে তাতে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তার প্রতিনিধি এবং রাজ্য সরকারের তরফে একজন প্রতিনিধি। এই কমিটির কাজ গঙ্গাসাগর মেলায় করোনা বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চালানো। কমিটি যদি মনে করে মেলায় নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, মেলা বন্ধ করতে হবে, তাহলে তারা সেই সংক্রান্ত রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে সামগ্রিকভাবে বিধি মানা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব মুখ্য সচিবের। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং দোমা ভুটিয়া ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে চলতি বছরের 2রা জানুয়ারি রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার 10 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি মানুষ ভিড় করতে পারবেন না। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও এই নির্দেশ মেনে চলতে হবে। হাইকোর্টের আরও নির্দেশ 24 ঘন্টার মধ্যে 1976 সালের গঙ্গাসাগর মেলা আইনের 3 নম্বর ধারা অনুযায়ী সাগরদ্বীপকে নোটিফাইড এরিয়া বলে ঘোষণা করতে হবে। বিভিন্ন মাধ্যমে ঘোষণা করে এবং বিজ্ঞাপন দিয়ে পুণ্যার্থীদের সচেতন করতে হবে যাতে মেলায় ভিড় কম হয়। হোম সেক্রেটারির উপর নির্দেশিকা জারি হয়েছে, উনি মানুষকে বিজ্ঞাপন দিয়ে ইলেকট্রনিক মিডিয়া নিউজ পেপারের মাধ্যমে অবগত করবেন যে গঙ্গাসাগর আইল্যান্ড ভিজিট করলে কি ক্ষতি হতে পারে এবং তাদেরকে অনুরোধ করবেন যাতে তারা ভিজিট না করেন। তৃণমূল হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে আর বিজেপি কার্যত কমিটির ওপর ভরসা রাখছে। হাইকোর্ট মেলার অনুমতি দিয়েছে, এটা ভালো। যত সম্ভব কম লোক নিয়ে মেলাটা হোক, এতে মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে আছে। লোক হবে না এটা আমাদের আশঙ্কা নয়, লোক বেশি হবে এটাই আমাদের আশঙ্কা। তবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজ্য সরকার এর মধ্যেই ঘোষণা করেছেন যে তারা সমস্ত ব্যবস্থা নেবে যাতে লোক নিয়ন্ত্রণ হয়। কোর্টের রায় হলে তাকে মানতে হয়, আমরা সেই রায় মেনে চলব এবং যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে আমার সেরকমই আশা। এবং সেই কমিটির মাধ্যমে এমন কিছু নিয়মকানুন তৈরি করে মেলা হবে যার মাধ্যমে মানুষের কমসে কম ইনফেকশনের চান্সেস থাকে এবং আমার দৃঢ় বিশ্বাস কোর্টের এই রায় সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের মুখে পড়বে। বিজেপির ভয়ে ঠকঠক করে কাঁপছেন, সাধু সন্তদের ভয়ে ঠকঠক করে কাঁপেন। সংখ্যালঘু তোষণ করার যে কর্মসূচি নেন সুবিধাবাদী মুখ্যমন্ত্রী, তিনি গত বেশ কয়েক মাস ধরে উল্টো দিকের ভয়ে কাঁপছেন। একসাথে বেশি লোক সংক্রমিত হলে হাসপাতালগুলোর স্ট্রাকচার ভেঙে পড়ছে। গঙ্গাসাগর মেলা চলবে 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত, পূর্ণ স্নান 15ই জানুয়ারি। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো। বিরতিতে যেতে যেতে সোনবাবু, আমরা দেখলাম যে শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে 3 জনের একটা নজরদারি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন যে পরিমাণ ভিড় হবে এই উৎসব, এই কারণে তাকে কি এভাবে নজরদারি করা সম্ভব বা এভাবে কি নিয়ন্ত্রণে রাখা সম্ভব? না, দেখুন, হাইকোর্টের যে রায় সেই রায়কে তো স্বাগত অবশ্যই জানাতে হবে। যে হাইকোর্টের কাছে তো সমস্ত পক্ষেরই বক্তব্য সেখানে পেশ হয়েছিল, ফলে হাইকোর্ট যখন সমস্ত দিক বিবেচনা করে রায় দিয়েছে সেই রায়টাকে আমাদের স্বাগত জানানো উচিত। কারণ আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে এর আগে কুম্ভমেলা উত্তরপ্রদেশে হয়েছিল, সেই কুম্ভমেলায় বিপুল ভিড় হয়েছিল এবং প্রায় 20 দিন ধরে সেই কুম্ভমেলা চলেছিল। কুম্ভমেলার সময়ও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। আমি বলছি একাধিক এরকম ধর্মীয় প্রবল সমালোচনা হয়েছিল কিন্তু সেই কুম্ভ মেলাকে নিয়ে আমাদের মনে আছে। স্বপন বাবু, ডেফিনেটলি নিয়ন্ত্রণ করা সম্ভব? দেখুন, কুম্ভ মেলা যখন হয়েছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে বাকিরা সবাই সমালোচনা করেছিল। তো আজকে যখন গঙ্গাসাগর মেলা, তো এটা রাজ্য সরকার যদি শতপ্রণোদিতভাবে বলতো মেলা বন্ধ করার কথা নয়, ওখানে পুজো যেমন হয়, যেমন অনুষ্ঠান হয় অনুষ্ঠান হবে, কিন্তু প্রতীকী হবে, বাকি সকলে যেন না যায়, সেই না যাওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতেই পারতেন। কিন্তু রাজ্য সরকার কী কারণে এবং কোন গোপন এজেন্ডার জন্য এই গঙ্গাসাগর মেলাটাকে জিইয়ে রাখলেন এবং হাইকোর্টে কেন যে বললেন না যে আমরা ঠিক আছে, আমরা কোনো কিছুই করব না,
ওখানকার যারা আছে গঙ্গাসাগর মেলায়, মানে ওখানকার যারা পুরোহিত আছে তারাই করবেন। স্বপনবাবু যে রাজনৈতিক দলকে সমর্থন করছেন তাদের সভাপতি কিন্তু স্বাগত জানালেন। আমি সেটা স্বপনদাকে মনে করিয়ে দিতে চাই। এর আগেও তো আমরা দেখেছি যে যখন প্রায় দ্বিতীয় ঢেউ যখন প্রায় চূড়ান্ত জায়গায়, সেই সময় প্রধানমন্ত্রী রাম জন্মভূমির যে শিলান্যাস করেছিলেন, সেই শিলান্যাসের অনুষ্ঠানে বহু বিতর্কিত শিলান্যাস বারবার বাধা দেওয়া হয়েছিল, বিরোধীদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু সেই নিয়ম নীতি না মেনে সেখানে করা হয়েছিল। এবং তার ফলে আপনারা তো বিরোধিতা করেননি। আপনার রাজ্য সভাপতি তো আপনার রাজ্য সভাপতি করছে না, সুরক্ষা বিধি মেনে করার কথা। রাজ্য সরকার সুরক্ষা বিধি মেনে এটাকে পরিচালনা করার কথা বলেছে। আমি খুব সংক্ষেপে ডক্টর বণিকের কাছে যাব। ডক্টর বণিক, আপনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, এই মুহূর্তে জনস্বাস্থ্যটাই বোধহয় সবচেয়ে আগে আমাদের মাথায় রাখা উচিত, এবং এই ধরনের মেলা বা এই ধরনের জমায়েত তার যে পরিসংখ্যান আমাদের সামনে আসছে সেটা কতটা মানে নিয়ন্ত্রণ করা সম্ভব? একটা কমিটি, 3 সদস্যের কমিটি, তাদের পক্ষে কতটা সম্ভব? এই জমায়েত অনৈতিক, এই জমায়েত অযৌক্তিক, অনর্থকারী, বিনষ্টকারী কোনো প্রয়োজন ছিল না। কোথাও একটা বাধ্যবাধকতা আছে বলেই মনে হচ্ছে, এবং যা নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেইগুলো প্রতিপালনের ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের গড়িমসিও আমরা দেখেছি। আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে সুস্পষ্টভাবে বলতে চাই, আজকের এই করোনা আবহে এতগুলি মানুষ, শুনছি 5 লক্ষাধিক মানুষ নাকি জমায়েত হবেন 2 কিলোমিটার একটা এরিয়াতে। একটা ছোট্ট এক্সাম্পল দিলেই বোঝা যাবে কি পরিস্থিতি। আজকেই বাবুঘাটে কয়েক হাজার মানুষ এসে জমায়েত হয়ে গেছেন, 7 দিন বাকি। তার মধ্যে পরীক্ষা হয়েছে, নমুনার 8 জন পজিটিভ পাওয়া গেছে। স্বাভাবিক কারণেই আগামী দিনে এই 5 লক্ষে বা তার বেশি মানুষ যদি একটা জায়গায় এসে জমায়েত হন, তাহলে আমাদের রাজ্যের করোনা ভাইরাসগুলি অন্য রাজ্যে বা অন্য দেশে যাবে, অন্য রাজ্য থেকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন আমাদের রাজ্যে আসবে, দুইয়ের মিলিত ফলে নতুন মিউটেশনে নতুন স্ট্রেনেরও জন্ম হতে পারে। কিন্তু আবারও বলি, সেক্ষেত্রে কেউ কেউ ঠাট্টা করে বলতেও পারেন গঙ্গাসাগর স্ট্রেন, সেক্ষেত্রে আমাদের নাম বিশ্বের দরবারে কিন্তু জলজল করবে। আমি বলি, সাধু সাবধান, কেন এই সুনামের পরিবর্তে বদনামটা নেবেন? অনেক ক্ষেত্রে আমরা অনেক সুনাম অর্জন করেছি। এখন আমাদের দরকার সুসংহত হওয়া, এখন আমাদের দরকার করে দেখানো। আমরা যদি চেষ্টা করি, আমরা পারি। আমরা স্বাস্থ্যকর্মীরা দেখিয়েছি, 150 কোটি ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বিগত 12 মাসে। সে কাজটা আমরা করেছি, যখন আমরা পারবো মোকাবিলা করতে, যদি আপনারা সাহায্য করেন। আমি কেন বলছি আমি সিঁদুরে মেঘ দেখছি ডক্টর বণিক, আমি সিঁদুরে মেঘ দেখছি এই কারণে, গতকাল মুখ্যমন্ত্রীর একটা বাইট আমি দেখছিলাম। সমস্ত রাজনৈতিক দলের কাছে করজোরে আবেদন করছি, আপনারা নিজেদের বাক বিতণ্ডা বন্ধ করে জনস্বাস্থ্যের স্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমাদের সঙ্গে সাহায্য করুন। আমি শুধু একটা কথা, কালকে মুখ্যমন্ত্রীর আমি সাংবাদিক সম্মেলন দেখছিলাম, সেখানে উনি বলছেন ওনার ছোট ভাই, তিনি তার স্ত্রী ঘরে করোনায় সংক্রমিত, আর তিনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, করোনাকে স্প্রেড করছেন। ছোট্ট বিরতি দেব। অবশ্যই জনস্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে, কিন্তু বাবুঘাটের যে উদাহরণের কথা ডক্টর বণিক বললেন, সেই বাবুঘাটের ছবিও আপনাদের আজকে দেখাবো। করোনার সংক্রমণ ক্রমশই বাড়ছে। একদিকে শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি যেমন দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার পাশাপাশি কিন্তু আসন্ন যে 4টি পুরসভার নির্বাচন তা পিছনে নিয়ে কমিশনের অবস্থান কিন্তু জানতে চেয়েছে আদালত। বর্তমান করোনা পরিস্থিতিতে এই পুরসভা ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি সিপিএম দুপক্ষই। ভোট পিছনোর দাবি করে রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপি চিঠিও দিয়েছে। হেরে যাওয়ার জন্য এমন কথা বলছে, পাল্টা কটাক্ষ করেছে শাসক দল। আমরা প্রথমেই দেখব। মাত্র 11 দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে 450 থেকে দৈনিক সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 15,500। রাজ্যে সংক্রমণের হার 25% ছুঁই। অর্থাৎ যারা কোভিড টেস্ট করছেন তাদের প্রতি 4 জনে 1 জনের রিপোর্ট পজিটিভ আসছে।
এই অবস্থায় 22শে জানুয়ারি ভোট হবে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগরে। রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে 4 পুরসভার ভোট পিছনোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল আদালত। হাইকোর্টে মামলাকারী দাবি করেন রাজ্যের কোভিড পরিস্থিতি খুব খারাপ, ভোট পিছিয়ে দেওয়া হোক। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয় ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে, জীবন চালিয়ে নিয়ে যেতে হবে। ট্রেনে করে লোক আসছেন, বাজারে যাচ্ছেন, পুরো ভোটে কোভিড বিধির উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে আদালতে জানানো হয় যা সাহায্য প্রয়োজন তারা তা করতে প্রস্তুত। এরপরই বিচারপতি বলেন 4 পুরো ভোট পিছনো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কি অবস্থান তা সোমবারের মধ্যে তাদের হলফনামা দিয়ে জানাতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি। এই অবস্থায় পুর নির্বাচন 1 মাস পিছনোর দাবি করেছে বিজেপি। যেভাবে সংক্রমণ বেড়েছে এই পরিস্থিতিতে আমরা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই নির্বাচনকে অন্তত 1 মাস পিছিয়ে দেওয়া হোক। যদি সমস্ত মানুষ টেস্টে চলে যায় তাহলে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর যাই হোক নির্বাচন করা সম্ভব নয়। বর্তমান করোনা পরিস্থিতিতে পুরভোট করানো সম্ভব কিনা তা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বামেরা। 5 জন প্রার্থী এবং প্রায় 9 জন আমাদের ওয়ার্ড কনভেনার বলে, যারা মেন কাজের কোঅর্ডিনেট করবেন, তারা ওখানে আক্রান্ত। কালকে বাধ্য হয়ে আমরা চিঠি লেখার সিদ্ধান্ত করেছি। শেষ পর্যন্ত আমরা বলেছি যে এখন যদি 20 সালের নির্বাচন ওইটুকুতে অত পেছাতে পারে, কোন দিনে হবে তা ঘোষণা না করে পিছিয়েছিল, তা আজকে 3 মাস পেছানোর ব্যবস্থা করতে পারে না সরকার, নির্বাচন কমিশন। পাঁচটি রাজ্যে আর কদিন বাদে নির্বাচন হতে চলেছে। একাধিক জনসভায় প্রধানমন্ত্রী মাস্ক ছাড়া বক্তৃতা দিয়েছেন, অন্যান্য মন্ত্রীরা দিয়েছেন। তাদের দল যখন বলে তখন বোঝা যায় যে এটা একটা দ্বিচারিতা। কারণ হচ্ছে তারা তো একবারও বলছেন না যে ওই 5টি রাজ্যে নির্বাচন বন্ধ হয়ে যাওয়া উচিত। এগুলো হচ্ছে একটা পরাজিতের একটা আর্তনাদ। যে হারে করোনা ছড়াচ্ছে তাতে যে কোনো রকম জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আজকে আমার হচ্ছে এই ভোটটা ক্যাপচার করতে হবে, তার জন্য আমায় যা করার করতে হবে। আর দুঃখের সঙ্গে বলি যে এই যে আমরা একটা বিধ্বংসী গান গাইছি, তার সঙ্গে যে আমাদের জুডিশিয়ারিও সঙ্গত করছেন, ভালো লাগছে। বিজ্ঞানের ভাষা আর রাজনীতির অঙ্কের বা গানের সুর তাল লয় কখনো একসঙ্গে হাঁটে না। এটাই আশা, এটাই আকুতি, এটাই নিবেদন রাজনৈতিক ভাবনাগুলির প্রতি, যে একটু বিজ্ঞানকে অবকাশ দিন। ওই রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছা করে, দোহাই তোদের একটুকু চুপ কর, বিজ্ঞানেরে দে মোড়ে অবসর। সব মিলিয়ে পুরো ভোটের আগে করোনা যত বাড়ছে ততই এই পরিস্থিতিতে ভোট করানো উচিত কিনা তা নিয়েও বিতর্ক জোরালো হচ্ছে। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর প্রভাস প্রসূন গিরি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন। ডক্টর গিরি, আপনার কাছে এটা জানতে চাইবো শুরুতেই, সেটা হচ্ছে যে একদিকে আপনি দেখলেন প্রতিবেদন, যেখানে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জীবন তো চালিয়ে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে নির্বাচনের পক্ষে সওয়াল করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি যা বলছে, পরিসংখ্যান যা বলছে, আজকে 18,000 পেরিয়ে গেল সংক্রমণের সংখ্যা, এবং শুধু কলকাতাতেই প্রায় 8,000-এর কাছাকাছি মানুষ সংক্রমিত হয়েছেন। যারা পরীক্ষা করেছেন তারা ইতিমধ্যেই যে নির্দেশ জারি করা হয়েছে যে একটা খোলা জায়গায় যেখানে 500 জন একটা জনসভায় অংশগ্রহণ করতে পারতেন বলা হয়েছিল, সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে কোভিড পরিস্থিতির কারণে, সেটা 250 করা হয়েছে। কিন্তু এই 250 যে থাকবে সেটা নির্দিষ্ট করবে কে, বা এর ওপরে নিয়ন্ত্রণটা রাখা কিভাবে সম্ভব? আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি যে কোভিডের দ্বিতীয় পিকের ঠিক শুরুতে আমাদের রাজ্যে একটি নির্বাচন হয়েছিল, এবং তারপরেই কোভিডের দ্বিতীয় ঢেউ কিভাবে আমাদের এই পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল সেটাও আমাদের মনে নেই। তো এই যে সংখ্যাগুলো বলে দেওয়া হচ্ছে, 50% অকুপেন্সি, 250 জন, 500 জন, 600 জন, এগুলো কি গুনে গুনে লোক ঢোকানো হবে, না এখানে কোনো ডিজিটাল স্ক্যানার থাকবে যেখান দিয়ে লোক ঢোকানো হবে? আগে নির্বাচনের আগেও তো এরকম কিছু সংখ্যাবদ্ধ কিছু পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছিল, সেটা কেউ মেনেছিল? সেটা কোনো জায়গায় কেউ মানেনি। এবং জীবন তো চলতেই হবে, কিন্তু জীবন চালানোর একটা অঙ্গ কি নির্বাচন? মনে হয় না। আমার মনে হয়
যে আমার কেন যে কোনো সায়েন্টিফিক্যালি যারা এই বিশ্বাস রাখেন, বিজ্ঞানে বিশ্বাস রাখেন, তাদের প্রত্যেকে মনে হয় এটা একটা কঠিন সময়। এই কঠিন সময় অত্যাবশ্যকীয় কাজগুলোকে যতটা সম্ভব চালিয়ে যেতে হবে, আর যে কাজগুলো অত্যাবশ্যকীয় নয়, কিছুদিন পেছালেও চলতে পারে, সেগুলোকে পিছিয়ে দিতে হবে। এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের দেশে কোনো জায়গাতেই খুব অত্যাবশ্যকীয় কার্য বলে নির্বাচনটা কিন্তু মনে হয় না। এবং সেক্ষেত্রে আমাদের রাজ্য তথাপি অন্যান্য রাজ্য যেখানে নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে, সেখানে নির্বাচনটাকে আর কিছুদিন পিছিয়ে যেতেই পারে। কারণ এই নির্বাচনেরকে ঘিরেই র্যালি হবে, মিছিল হবে, মিটিং হবে, এবং সেখানে কোনো মতেই কোভিড প্রোটোকল মেনে চলা সম্ভব নয়। সেটা আমরা বিগত 2 বছরে স্পষ্ট দেখতে পেয়েছি। তাই সেক্ষেত্রে লোকাল ট্রেনে করে কাজ করতে আসা বা চাকরি করতে যাওয়া, নির্বাচনের মিছিলে সবাই মিলে যাওয়া, এই দুটোকে বোধহয় এক করা কোনো মতেই যায় না। বেশ, আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, বামেরা আগে বলেছে, আজকে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে এতদিন যখন নির্বাচন হলো না, তাহলে আর একটা মাস পিছিয়ে দেওয়া যায় কিনা, এই নিয়ে তারা ইতিমধ্যেই চিঠি দিয়েছেন, তারা আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু নির্বাচন কমিশন যে সওয়াল করছেন যে জীবন তো চালিয়ে যেতে হবে, কিন্তু যেখানে জীবন সংশয়, সেখানে এই মুহূর্তে এই পরিস্থিতি কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তারা ঠিক করবে আলটিমেটলি নির্বাচন হবে কি হবে না। নির্বাচন কমিশন তাদের বক্তব্য তারা পেশ করেছে। কিন্তু ধরুন এই যে সামনে যে নির্বাচন আসছে, 5টা রাজ্যের যে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে কোনো বিরোধী রাজনৈতিক দল যারা এই মুহূর্তে মানে প্রধান রাজনৈতিক দল, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথা বলেননি। কারণ আমরা শুনছি যে ফেব্রুয়ারি মার্চে এটা আরো পিকে উঠবে। এখনই 1,17,000, সেটা আরো বাড়বে। আমি তো বলছি এটা ফেব্রুয়ারি মার্চে, আমি যদি ধরে নিই আপনার বক্তব্যটা সঠিক, তাহলে ফেব্রুয়ারি মার্চে এটা আরো বাড়বে। দেখুন, আমি দুটো কথা বলবো, সুমনদা একটু বলতে দেবেন। প্রথম কথা হচ্ছে, অন্যান্য যে কোভিডের ঢেউগুলো এসেছিল সে সময়ের সঙ্গে এবারে একটু পার্থক্য আছে। যারা রাজ্যকে পরিচালনা করে, মূলত যারা অ্যাডমিনিস্ট্রেশন চালান, আইএএস, আইপিএস, পুলিশরা, স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার, ব্যাংক, এই সবাই একটার পর একটা ব্যাংক বন্ধ করে দিতে হচ্ছে তাদের সেখানে সংক্রমণের জন্য। হসপিটালগুলোতে সব কিছু তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যদি ডাক্তাররা না পরিষেবা দিতে পারেন, স্বাস্থ্যকর্মীরা না পরিষেবা দিতে পারেন, ব্যাংকগুলো যদি না চলে, তখন বিধানসভা ভোট হয়েছিল, এই কথাগুলো তখন কেন আপনারা বলেছিলেন? কেন নির্বাচন বয়কট করেন? প্রত্যেকের দ্বিচারিতা আপনাদের, কেন নির্বাচন বয়কট করেন? দেখুন, আপনাদের দ্বিচারিতা মাত্র। মিটিং করেছেন আপনারা, নিজে সচেতন নয়। 3 বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখেছেন, নির্বাচন এখন করতেই হবে। ডক্টর ভৌমিক কিছু বলছেন। ডক্টর ভৌমিক, কি বলছেন? এই মুহূর্তে জনস্বাস্থ্য কিন্তু একেবারে অগ্রাধিকারে। রাজনীতি অবশ্যই থাকবে, নির্বাচন থাকবে, কিন্তু জনস্বাস্থ্য এই মুহূর্তে অগ্রাধিকার। আমি শুধু দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে মানুষের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য মানুষ, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না কেন। যে পলিটিক্যাল পার্টিরা বসে আছে, আমি কোনো দল করি না, সবার আলটিমেট এম হচ্ছে মানুষকে ভালো করা। কিন্তু যেই জিনিসটা এই ইলেকশন 22 তারিখে ইলেকশনটা একেবারে আননেসেসারি, দরকার নেই। আমরা জানি যে মানুষ জমায়েত করবেন, এবং আমরা দেখছি আপনাদের পর্দায় যে মানুষ সমানে একত্রিত হচ্ছেন। আমরা কি দেব এরপরে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট পরীক্ষা, যত শিক্ষার পরীক্ষাগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু ইলেকশন কোনোদিন বন্ধ হবে না। এই জিনিসটা কি এই দেশের দুর্ভাগ্য না যে মানুষ আজকে এত বেশি পলিটিক্যালি ওরিয়েন্টেড হয়ে গেছে যে শিক্ষাকে কোনোদিন ফোকাস দেওয়া হচ্ছে না। আমি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির কাছে এটা আপিল করছি যে এখন একটা টাইম যেখানে কিন্তু দেশের জন্য এবং সমাজের জন্য চিন্তা করার দরকার। একটা জায়গায় তো কনসেনসাসে আসতে হবে, আর কনসেনসাসটা হচ্ছে যে কোনো জায়গায় জমায়েত হলে এই ওমিক্রন, যেটা 500 গুণ সংক্রামক যে ডেল্টার থেকে, সেখানে প্রত্যেক বাড়িতে এই ওমিক্রন ঢুকবে। আর আপনারা কি পারবেন যে আপনার পলিটিক্যাল যারা আপনাদের ফলোয়ার, তাদের বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনাদের কি সেটা খুব আনন্দের বিষয় থাকবে?
আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন পলিটিক্যাল র্যালি না করে আপনারা হাসপাতালে আসুন, ভলেন্টিয়ারিং হাসপাতালে করুন। আমাদের হাসপাতালে ডাক্তার নেই, আমাদের নার্স নেই, আমাদের গ্রুপ ডি স্টাফ নেই। আপনারা ওখানে আসুন, ওখানে আপনারা জনসেবা করুন। সেটা কে করবে, কবে করবে? আমরা সব দায় শুধু ডাক্তার এবং হাসপাতালদের। এভাবে চলতে পারে না, সমাজ এভাবে চলতে পারে না। একেবারে ডক্টর ভৌমিক, এবং যে কথা আপনি বললেন যে এই যে নিয়ন্ত্রণের কথা আমরা বারবারই বলছি, যে আজকেও যে ছবি আমরা দেখলাম এই গঙ্গাসাগর, বাবুঘাট, যে সমস্ত জায়গায় মেলার জন্য মানুষজন, পুণ্যার্থীরা জড়ো হয়েছেন, পুলিশ আসছে, সতর্ক করছে, মাস্ক বিলি করছে, বারবার বলা হচ্ছে, কিন্তু পুলিশ যেই পিছনে ফেরছে যেই কে সেই একেবারে করোনা বিধি শিখে উঠেছে। আবারও সেই ছবি আপনাদের একবার দেখাবো। कोरोना कुछ नहीं होता, कोरोना नहीं होता बाबा लोग को। শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে মেলায় ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু তা কিভাবে সম্ভব হবে, প্রশ্ন তুলে দিচ্ছে এই ছবিগুলো। এই পুণ্যার্থীরাই কয়েকদিন পর গঙ্গাসাগর মেলায় যাবেন। এখন তারা ভিড় করছেন আউটরাম ঘাটের কাছে শিবিরে। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও সেখানে গিয়ে দেখা গেল সচেতনতা, দূরত্ববিধি কোনোটার চিহ্ন মাত্র নেই। এক জায়গায় জটলা করে বসে অনেকে, অধিকাংশের মুখেই নেই মাস্ক। অনেকেই কিন্তু একসঙ্গে বসে রয়েছেন, কোনো ধরনের কোনোভাবেই দূরত্ববিধি পালন করা হচ্ছে না, মাস্ক নেই, কেউ কাপড় মুখে দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আউটরাম ঘাটের ক্যাম্পে যারাই এসছেন বেশিরভাগ তীর্থযাত্রীরা মাস্ক পরছেন না, এবং কোনো ধরনের কোভিডের যে বিধিনিষেধ বা নিয়ম সেটা কিন্তু পালন করা হচ্ছে না। ক্যামেরা দেখে কেউ কেউ গামছা, চাদরে মুখ ঢাকলেন, অনেকে সেটুকুও না করে দিলেন অদ্ভুত যুক্তি। कोरोना कुछ नहीं होता, कोरोना नहीं होता बाबा लोग को। जो आपको कोरोना नहीं होगा? नहीं होगा। क्यों नहीं होगा? क्यों नहीं होगा? समझो, तुम लोग दूषित कर रहा है ना पर्यावरण को, तो पर्यावरण जम रहा है। तुमको अच्छा आदमी को लग रहा है, ये आम आदमी को नहीं लग रहा है। বৃহস্পতিবার আউটরাম ঘাটে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখেছি করোনা বিধি, ভ্যাকসিন এসব সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই। कोई वैक्सीन हुआ बाबा आपका? वैक्सीन तो नहीं हुआ। नहीं, हमारे को नहीं। अच्छा, वैक्सीन नहीं हुआ। कोई टेस्ट? टेस्ट क्या, हम लोग को क्या टेस्ट है, जाना तो एक दिन है ही है। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা পুরসভার তরফে আউটরাম ঘাটে করোনা পরীক্ষা এবং ভ্যাকসিনেশন শিবির করা হয়। যা যা আমাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমরা কর্পোরেশনের তরফ থেকে সবকটাই পালন করছি। আজ থেকে আমাদের টেস্ট শুরু হয়ে গেছে, আজ থেকে আমাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, এবং গঙ্গাসাগর কমিটি তারাও আমাদের প্রচণ্ডভাবে সহায়তা করছে। এটা খুব ভালোভাবে হয়ে যাবে বলে আমি আশা করছি। গঙ্গাসাগরে ভ্যাকসিনেশন এবং করোনা টেস্ট করার জন্য আমরা দুটো সেন্টার করেছি। একটা হচ্ছে গোষ্ঠপাল স্ট্যাচুর পাশে, আর একটা ওই রাস্তারই স্ট্যান্ড রোডের মুখটায়। সেখান থেকে ভ্যাকসিনেশন হচ্ছে এবং কোভিড টেস্ট, আরটিপিসিআর টেস্ট হচ্ছে ওখানে, এবং রেগুলার এই টেস্ট চলবে। আর আগামীকাল থেকে শিয়ালদা স্টেশনে শুরু হবে। শুক্রবার সকাল থেকে 119 জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে 6 জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের বাইপাসের ধারে সেফ হোমে পাঠানো হয়েছে। পুলিশ দেখে অনেকেই তড়িঘড়ি মাস্ক পরেও নেন, কিন্তু পুলিশ যেতেই ছবিটা আবার যেই কে সেই। ইডেন গার্ডেন্সের কাছে এই শিবিরে রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা। শুক্রবার সকালে সেখানেও দেখা যায় চূড়ান্ত অসচেতনতার ছবি। মাস্ক ছাড়া দূরত্ববিধি উড়িয়ে জটলা করতে দেখা যায় অনেককে। भाई साहब ये लग रहा है। पहना क्यों नहीं? अब इन्हें पानी पीने का गलती से। हाँ, मास्क क्यों नहीं पहना है? ये बोल रहे हैं मास्क पहनने के लिए क्या पहनना जरूरी नहीं है? गाड़ी में এখানেও বেলায় পুলিশ আসতেই ছবিটা কিছুটা বদলায়, কিন্তু পুলিশ যেতেই মাস্ক খুলে ফেলেন অনেকে। কাছে একটি পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাতে ছবিটা কিছু বদলায়নি। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে আসবে। ডক্টর চট্টোপাধ্যায়, গঙ্গাসাগর মেলাই হোক বা সামনেই পুরো ভোট হোক, জমায়েত জনপ্রতিনিধিরা তারা প্রচার করছেন, তাদের সঙ্গে সমর্থকরা রয়েছেন। জমায়েত সরানোর কথা বলা হচ্ছে, বিভিন্ন সমাজের মানুষজনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আপনারা চিকিৎসকরা, আমরা মিডিয়া পার্সনরা বা পুলিশ, সকলের তরফ থেকে দেখা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সকলে কি যথেষ্ট সচেতন হয়েছি? পুলিশ পেছনে ফিরলো, আমরা আবার আগের জায়গায় চলে গেলাম, এভাবে তো পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। পরিসংখ্যান যা বলছে তাতে আগামী 7 দিন, গতকাল মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডক্টর বণিকের সঙ্গে আমি এই বিষয়টা একমত। এই তৎপরতাটা আমরা প্রচণ্ড কাঙালের মতো ভাবে দেখতে চাই আমাদের হাসপাতালগুলোতে। একটু আসুন, এসে যে পেশেন্টরা আক্রান্ত হয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, তাদেরকে একটু হেল্প করুন যে তাদের টেস্টটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাদের স্যাম্পেলটা একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অবধি। যারা অসুস্থ হয়ে রয়েছে আমরা পিপিই কিট দেব, পিপিই কিট যথেষ্ট পরিমাণে আছে, একটু তাদের সেবা করুন, তাদের জায়গায় যান, সেখানে গিয়ে একটু হেল্প করুন। প্রচণ্ড ক্রাইসিসের মধ্যে রয়েছে, এমনও অবস্থা হয়েছে যে স্যাম্পেল নিয়ে স্যাম্পেলটা ডিপার্টমেন্টে পৌঁছানোর পর্যন্ত লোকের অভাব রয়েছে। এখনো পর্যন্ত বেডের অভাব হয়নি, যেহেতু এই স্টেনটা হয়তো খুব বেশি অ্যাডমিশন ডিমান্ড করছে না, কিন্তু এই জায়গাগুলোতে ডাক্তারের, মাইক্রোবায়োলজি স্টাফের, ইভেন গ্রুপ ডি স্টাফের একটা ক্রাইসিস চলছে প্রত্যেকটা হাসপাতালে। এই হেল্পটা না করে যদি আমরা ওইখানে গিয়ে আমরা বিভিন্ন এই যে যারা কথা বলছে এখন, যারা মেলায় এসেছে, তাদের করোনার কোনো সচেতনতা নেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, তাদেরকে আমি ভ্যাকসিন দিচ্ছি, সেই ভ্যাকসিন 16 থেকে 25 দিন পরে অ্যাক্টিভেট হবে, তাতে কতটা তাদের ইমিউনিটি ডেভেলপ করবে বা সেটা কতটা 17 তারিখের মধ্যে মেলা শেষ হয়ে যাবে, ততদিনে তো তার ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নেই। তাকে আজকে ভ্যাকসিন দিয়ে তো তার কোনো এফেক্ট হবে না। হ্যাঁ, পরবর্তীকালে হয়তো তার এফেক্ট হতে পারে, কিন্তু এই ভ্যাকসিনগুলো তো দরকার তাদের দেয়ার যারা এখন জীবনদায়ী জায়গায় কাজ করছে, পুলিশ প্রশাসন, হাসপাতালের চিকিৎসা কর্মী। এগুলো তো একটা অন্য দিকে মানে ভুল জায়গায় ব্যবহার করা হচ্ছে। যে ভ্যাকসিনগুলো এখন বাচ্চাগুলোকে দেওয়ার কথা যাতে তারা স্কুলে যেতে পারে, বা চিকিৎসা কর্মীদের দেওয়ার কথা যাতে তারা কাজগুলো করতে পারেন, তার জায়গায় এই মানুষগুলোকে দেয়া হচ্ছে যাদের করোনা সম্বন্ধে কোনো সচেতনতাই নেই। একদমই তাই। আমি ডক্টর চট্টোপাধ্যায় আপনার কাছে আবারও আসবো, তবে ভ্যাকসিন নিয়ে যখন আলোচনা হচ্ছে, আজকে আমরা জানি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল মিট ছিল এবং সেখানেও কিন্তু এই ভ্যাকসিন প্রসঙ্গে কথা হয়। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের 40% বাংলা পায়নি প্রধানমন্ত্রীর কাছে, এমন অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং এই নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা দেশের মতো করোনার ঢেউ আছড়ে পড়েছে বাংলাতেও। ডিস্ট্রিক্ট অফ কনসার্নের তালিকায় উঠে এসেছে কলকাতা ও উত্তর 24 পরগনা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের হাতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পর্যাপ্ত নেই বলে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী। 40% अभी भी सेकेंड डोज नहीं मिला है, और बूस्टर डोज का बात आपने कहा है, ये अच्छा है। बूस्टर डोज पहले सेकेंड डोज कंप्लीट होगा, उसके बाद बूस्टर डोज होगा। গত বছর 16 জানুয়ারি দেশ জুড়ে শুরু হয় করোনার ভ্যাকসিনেশন প্রক্রিয়া। সেই সময় পর্যাপ্ত ভ্যাকসিন কেন্দ্র পাঠাচ্ছে না বলে অভিযোগ তোলে তৃণমূল সরকার। এই নিয়ে দীর্ঘ চাপানুতর চলে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন। এই প্রেক্ষাপটে শুক্রবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রীর সামনেই ভ্যাকসিন নিয়ে রাজ্যের দাবির কথা জানান মুখ্যমন্ত্রী। লড়াই जितनी कठिन हो, अस्त्र शस्त्र उतने ही जरूरी हो जाते हैं। सरकार द्वारा अब तक पश्चिम बंगाल को भी कोरोना वैक्सीन की करीब करीब 11 करोड़ डोज मुफ्त मुहैया कराई जा चुकी है। ভ্যাকসিন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্য বিজেপি শহর পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রস্তুতি তথ্য ছাড়াই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন। মৃত্যুহারকে কোমরবিডিটি বলে উল্লেখ করে তিনি ভাবলেন কি বুদ্ধিদীপ্ত প্রসঙ্গ তুলে ধরেছেন। একইভাবে সাধারণ মানুষকে দেওয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন পেয়েছে বাংলা, কিন্তু তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য। এখনো আমাদের 40% বাকি আছে সেকেন্ড ডোজ দেওয়ার। সেখানে যত দ্রুত কেন্দ্র ভ্যাকসিন দেবে তত দ্রুত আমরা সেকেন্ড ডোজ সম্পূর্ণ করতে পারব। এটা খুব সঠিকভাবেই মুখ্যমন্ত্রী এই যে উদ্বোধনের জন্য যে প্ল্যাটফর্ম সেটাকে ব্যবহার করেছে। এদিন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রীর কাছে মেডিকেলে আসন বৃদ্ধির দাবি জানান মুখ্যমন্ত্রী। कोविड जैसे आ रहा है, अगर एक हॉस्पिटल को 75 डॉक्टर्स को कोविड हो गया तो हम क्या करें, कैसे ट्रीटमेंट करें? तो हमारा मेडिकल सीट बढ़ाना सबसे ज्यादा है। देश में अंडर ग्रेजुएट और पोस्ट ग्रेजुएट सीटों की संख्या 90,000 के आसपास थी। पिछले 7 सालों में इनमें 60,000 नई सीटें जोड़ी गई हैं। जितने डॉक्टर देश में पिछले 70 वर्षों में बने, उतने डॉक्टर देश में
अब अगले 10 वर्षों में बनने जा रहे हैं। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। আবার প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্পের প্রশংসা। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো স্বপন বাবুর কাছে আসবো। আজকে সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী যে উপলক্ষ ছিল তাতেই আজকে ভার্চুয়ালি মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সেকেন্ড ডোজের 40% এখনো পায়নি বাংলা। এবং আমরা আগেও দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে তার সত্ত্বেও এখন বুস্টার ডোজের প্রসঙ্গ উঠছে। মানে যখন করোনার এরকম একটা ভয়ানক চেহারা ধারণ করেছে সেই সংক্রমণের মধ্যে এখনো সেকেন্ড ডোজের 40% পাননি বাংলার মানুষ। ভারতবর্ষের জনসংখ্যা 136 কোটির বেশি, আমেরিকার জনসংখ্যা 33 কোটি। আমেরিকা 62% মানুষকে সেকেন্ড ডোজ দিতে পেরেছে, সংখ্যাটা হচ্ছে 20.5 কোটি। আর সেখানে ভারতবর্ষ দিয়েছে 119 কোটি মানুষকে। তো যখন কেউ বলছে 63 কোটি মানুষকে, তো 63 কোটি মানুষকে ভারত দিয়েছে। এবং পশ্চিমবাংলায় যখন আপনারা জানেন 1 মাস 1.5 মাস আগে সেকেন্ড ডোজ নেওয়ার জন্য কোনো ভিড়ই ছিল না, হসপিটালে কেউ যাচ্ছিল না, ডেকে ডেকে আনা হচ্ছিল। তো রাজ্য সরকারের তো তখন ভূমিকা ছিল যে যারা সেকেন্ড ডোজটা এসে গেছে তোমরা নাও ভাই। এই নেওয়ার অনিয়া যখন ছিল, ডোজগুলো পড়েছিল কিন্তু হসপিটালে। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে 40% ভ্যাকসিন বাংলা পায়নি, এমনটা মুখ্যমন্ত্রী বলছেন। এই কথাটা বললে সারা ভারতবর্ষে কোনো তথ্য ছাড়াই কথা বলছেন তো। 10 কোটি মানুষ, যে ভদ্রলোক 10 কোটি মানুষের যে ডোজ হতে 20 কোটি ডোজ ভ্যাকসিন দরকার, যে ভদ্রলোক আমার সঙ্গে বসছেন ওনার জানা উচিত। আমি পড়াশোনা করে কথা বলি, আপনি আমাকে ফালতু কথা বলি না। আমি ফালতু কথা বলি না আপনার মতো। এই তথ্যটা ভুল তথ্য, এটা ভুল তথ্য। মুখ্যমন্ত্রী যেমন রাজনৈতিক আপনারা বিজেপি বিরোধী রাজ্যগুলোকে বঞ্চিত করছেন। আমি দুজনের কাছে আসবো, কিন্তু আমি ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, এই মুহূর্তে আমরা জানি যে বুস্টার ডোজের ভাবনা চিন্তা করা হচ্ছে, তবে সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে যে প্রশ্নটা উঠছে বাস্তব চিত্র কি বলছে? এ রাজ্যের মানুষজন, কলকাতার মানুষজন, তারা কত শতাংশ ভ্যাকসিন এখনো পর্যন্ত পেয়েছেন? আমি আসবো বলার সুযোগ পাই, সেটা হচ্ছে যে নিশ্চয়ই বাংলার মানুষ ভ্যাকসিন পেয়েছেন, এরকম না যে বাংলার মানুষ ভ্যাকসিন পাননি। এটাও ঠিক যে অনীহাটা ছিল, দ্বিতীয় ডোজের অনীহাটা কিন্তু ছিল, এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়াটা আমি মনে করি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তালমেল থাকা উচিত। এটা তো এরকম না যে পাঠিয়ে দিলাম এবং একজনকে করতে হবে, দুজনের একটা তালমেলেই জিনিসটা হবে। এবং আমরা দেখেছি যে বাংলার মানুষ পেয়েছে এবং আমরা গর্বিত যে বাংলা প্রথম 5টি রাজ্যের মধ্যে আছে। কিন্তু যেটা এখানে আরেকটা জিনিস চিন্তা করার, সেটা হচ্ছে যে বাচ্চাদের ভ্যাকসিন যেটা শুরু হয়েছে 15 থেকে 18, সেখানে যাতে আমরা অনীহা না করি। কেন আমাদের বাচ্চাদের ভ্যাকসিনটাকে দিতে হবে? কেন্দ্রীয় সরকার হঠাৎ করে কেন 15 থেকে শুরু করলো এটা বুঝতে পারছি না। যেখানে ডিসিজিআই 12 থেকে 18 ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছিল, সেখানে 12 থেকে 18 ভ্যাকসিন আমাদের দেওয়া উচিত ছিল। আমরা এটাও দাবি করছি যে হেট্রোজিনিয়াস ভ্যাকসিনেশন, মানে যারা কোভিশিল্ড পেয়েছে তাদের কোভ্যাক্সিন দেওয়াটা উচিত ছিল। কেন আমাদের কোভিশিল্ড যেটা তৈরি হয়ে আছে সেটা 1.5 বছর আগেকার কোভিশিল্ড, সেই কোভিশিল্ড আপগ্রেডই হয়নি। সেই কোভিশিল্ডকে কোভিশিল্ড দিয়ে আমরা জানি না আমাদের যে প্রথম সারির ডাক্তারদের আমরা কি এক্সট্রা প্রিকশনারি ডোজ দিতে পারবো। তো ভ্যাকসিন নীতি আমার মনে হয় একটু দেখা উচিত। কিন্তু নিশ্চয়ই বাংলার, আমি বলবো যে কলকাতার আশেপাশে এবং পশ্চিমবাংলায় কিন্তু মানুষ ভ্যাকসিন পেয়েছে। আর আমি এটার জন্য দুটো রাজনৈতিক দলকে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তাদের কিন্তু কুর্নিশ জানাচ্ছি। দুজনে একসাথে মিলে কাজ করেছে। শেষে বলবো দুজনে একসাথে মিলে কাজ করে এই যে করে। আমি একটু সংক্ষেপে ডক্টর গিরির কাছে যাই। ডক্টর গিরি, একেবারেই প্রচন্ড ঠান্ডা পড়েছে, স্বাভাবিকভাবেই ঘরে ঘরে সর্দি কাশি তো রয়েছে, এবং তার পাশাপাশি এই করোনার থাবা যেভাবে ক্রমশ এগিয়ে আসছে, তাতে এই মুহূর্তে আমাদের সাবধানতা হিসেবে কি কি করা উচিত? দেখুন, সাবধানতা তো সেই একটাই, সেই কোভিড প্রোটোকলগুলোকে মেনে চলা, যেটা কিন্তু আমরা অনেকেই মানতে পারছি না। আমরা যদি এই কোভিড প্রোটোকলগুলো বিগত 1 মাস ধরে মেনে চলতাম, তাহলে হয়তো এত দ্রুত হারে তৃতীয় ওয়েভ আসতো না। তৃতীয় ওয়েভ আসবে সেটা আমরা জানতাম, এটা অবশ্যম্ভাবী ছিল, আটকানো যেত না। কিন্তু যদি একটু পার্ক স্ট্রিটে ভিড়টা কম করতাম, একটু অনাবশ্যক ঘোরাঘুরি, মাস্ক ছাড়া এটা যদি কম করতাম, তাহলে এত দ্রুততার হারে হয়তো কেসটা বাড়তো না। এখনও হয়তো সময় আছে
যেগুলো অনাবশ্যক গ্যাদারিং সেগুলোকে বন্ধ করতে হবে, স্ট্রিক্ট কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। সত্যিই এখানকার অধিবাসীদের মধ্যে একটা অনীহা দেখা দিচ্ছে সেকেন্ড ডোজের জন্য। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে কিছু কিছু হাসপাতাল ভ্যাকসিনের ভাইলই ওপেন করতে পারছে না, কারণ 10 জন আসছেই না ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ 10 জন না হলে তারা ভ্যাকসিনের ভাইল ওপেন করতে পারে না, ভ্যাকসিন ওয়েস্টেজ হয়। তো যারা এখনও সেকেন্ড ডোজ নেননি তারা এখনও কি সেকেন্ড ডোজ নিয়ে নিন, কারণ যদিও এই ওয়েভটা অধিকাংশ ওমিক্রন দিয়ে হচ্ছে, ওমিক্রনের এগেনস্টে পুরনো কোভিশিল্ড কতটা কার্যকরী আমরা জানি না, তবুও কিছুটা হলেও কার্যকরী হতে পারে। তো এটাই সবাইকে অনুরোধ করব যে অনাবশ্যক গ্যাদারিং বন্ধ করে সবাই কোভিড প্রোটোকল মেনে চলুন। একেবারে অনেক ধন্যবাদ সকলকে। আলোচনা এখানেই শেষ করছি, আমাদের সময় একেবারে শেষ। কোভিড বিধি মেনে চলা এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি, কারণ জনস্বাস্থ্য একেবারেই অগ্রাধিকার। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সময় একটা বিরতির পর থাকছে চটজলদি নয়, আপনারা সঙ্গে থাকবেন।